হ্যালো, ওয়েলকাম টু বটনি ফ্যাক্টস। আজ আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার বটনি মেজর এটা নিয়ে একটা আমি ছোট্ট সাজেশনের মতন একটা বানাতে চলেছি, ঠিক আছে? তো এই সাজেশনটা সবার প্রথমে বলি যে এটা বর্ধমান ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে সেখানেও মোর অর লেস এই জিনিসগুলোই রয়েছে, তাই সেক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির শুধু সিলেবাসটাকে ধরে আমি তাদের যেটা পেপার ওয়ান, ঠিক আছে, আমি সেইটার ওপর আমি একটা ছোট্ট একটা সাজেশন আমি বলতে চাইছি, কারণ পরীক্ষা খুব সামনে। তাহলে চলো, প্রথমে আমি এই অ্যালগিটা দিয়ে স্টার্ট করছি। আমি ইন্ট্রোডাকশন টু প্ল্যান্ট কিংডম এটা নিয়ে পরে আসছি, ঠিক আছে? দেখো, অ্যালগি হচ্ছে একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখানে অ্যালগি, ফানজাই, ব্রায়োফাইট, টেরিডোফাইট যতগুলোই আছে এখান থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন আসে, এবং বেশিরভাগ প্রশ্ন তোমরা একটা দেখবে যে অ্যালগি এবং ফানজাই থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাটা বা ফ্রিকোয়েন্সিটা একটু বেশি, তাই তো? তো চলো আমি সামান্য করে বলবো যে সেলিয়েন্ট ফিচার অফ সায়ানোফাইসি, ঠিক আছে? আমরা অ্যালগির 6টা ক্লাস নর্মালি পড়ি। একটা হচ্ছে সায়ানোফাইসি, ক্লোরোফাইসি, আচ্ছা এখানে ক্যারোফাইসিকে নতুন অ্যাড করা হয়েছে, এটা অনেকে ক্লোরোফাইসির মধ্যেই পড়ে, যাই হোক। ফিওফাইসি, রোডোফাইসি, ব্যাসিলেরিওফাইসি, ঠিক আছে? বোঝাতে পেরেছি? তো এই ক্লাসগুলোর প্রত্যেকটারই সেলিয়েন্ট ফিচারের মধ্যে আমাদের নর্মালি কী কী পড়বো আমরা, দেখো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো বাই চান্স তোমাকে একটা প্রশ্ন দিল যে ব্রিফলি ডেসক্রাইব দ্য সেলিয়েন্ট ফিচার অফ ফিওফাইসি আর রোডোফাইসি, এরকম যদি প্রশ্ন দেয় তো তখন আমরা সেখানে কি কি মেনশন করব। তো সেখানে সবার প্রথমে তার হ্যাবিট সম্পর্কে আমি বলবো, ঠিক আছে? যে সে অ্যাকুয়াটিক না সে মেরিন, ঠিক আছে? তার যদি কোনো মেরিন স্পিসিস থাকে আমি ছোট্ট করে ব্র্যাকেটে লিখবো যে মোস্টলি ফ্রেশ ওয়াটার, যদি আমি মনে করো ক্লোরোফাইসি পড়ি যে মোস্টলি ফ্রেশ ওয়াটার, দেয়ার আর সাম মেরিন অ্যালগে, ব্র্যাকেট দিয়ে আমি লিখে দিলাম যে মেরিন ক্লাসগুলো কী। আমি বোঝাতে পেরেছি? আমি যদি মনে করো লিখছি আমি রোডোফাইসি, তাহলে লিখবো মোস্টলি মেরিন, কিছু ফ্রেশ ওয়াটার অ্যালগে আছে যেমন ব্যাট্রাকোস্পার্মাম, কমসোপোগন, তো এগুলো হচ্ছে কি বলো তো রোডোফাইসি। তো এইটা হচ্ছে ফার্স্ট জিনিস আমি যেটা লিখবো, সেটা হচ্ছে তার হ্যাবিট সম্পর্কিত কিছু কথাবার্তা লিখবো, ঠিক আছে? নেক্সট আমরা যেটা পড়বো হ্যাবিটের পর, যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তার থ্যালাস স্ট্রাকচার, ঠিক আছে? থ্যালাস স্ট্রাকচারে আমি বলছি না তোমরা সব লিখবে, থ্যালাস স্ট্রাকচারে আমরা কিছু জিনিসকে লিখবো, যেমন প্রথম কথা যে ইউনিসেলুলার, কে কেউ যদি সেরকম মেম্বার আছে, কেউ যদি ফিলামেন্টাস মেম্বার আছে, কেউ যদি ফোলিয়েসিয়াস মেম্বার আছে, কেউ যদি কলোনিয়াল মেম্বার আছে, মোটামুটি এগুলোকে যদি আমরা লিখে দিই, ঠিক আছে? মনে করো রোডোফাইসি পড়লে আমরা লিখবো যে একটা কমপ্লেক্স টাইপ পলিসাইফোনিয়াসিয়াস মেম্বার আছে। তো সেই জিনিসগুলোকে সামান্য সামান্য একটু ডেসক্রাইব না, জাস্ট শুধু লিখবে যে ইউনিসেলুলার, এটার নাম হচ্ছে ইউনিসেলুলারের নাম হচ্ছে এটা, ঠিক আছে? আমি লিখলাম ফিলামেন্টাসের নাম লিখলাম, আচ্ছা হেটারোট্রিকাস আমি এরকম নাম লিখলাম। তো এইভাবে আমি শুধু একটু থ্যালাস স্ট্রাকচারের একটু ডেসক্রিপশন দেবো। ডেসক্রিপশন মানে আমি আরও বলছি ডেসক্রিপশন নয়, জাস্ট আমরা মেনশন করে যাব, ঠিক আছে? দ্বিতীয় কথা, থ্যালাস হ্যাবিটের পর থ্যালাস লিখলাম। থ্যালাসের পর আমরা তাদের কি লিখব, যে তাদের আমরা এরপর আমরা চলে যাব তাদের পিগমেন্টসে, কারণ অ্যালগির মধ্যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে পিগমেন্টসের ভেরিয়েশন রয়েছে। এবার পিগমেন্টসের মধ্যে কি সমস্ত পিগমেন্টস লিখবো না, পিগমেন্টসের মধ্যে আমরা মেনলি লিখবো ক্লোরোফিলের গল্প লিখবো, যে সেখানে ক্লোরোফিলের কি কম্পোজিশন থাকে, ঠিক আছে? সাথে আমরা কি লিখবো, ক্লোরোফিলের সাথে আমরা আমরা তার ক্যারোটিন সেটা আমরা লিখবো। এরপর আমি আসছি জ্যান্থোফিলে। জ্যান্থোফিল যখন লিখতে যাইবো তখন আমরা কিছু ক্যারেক্টারিস্টিক জ্যান্থোফিল যদি থাকে আমরা তার কথাই শুধুমাত্র লিখবো, ঠিক আছে? মানে আমি এক গাদা যে জ্যান্থোফিল লিখে এলাম সেটা তোমরা লিখতে পারো, 4-5টা লিখতে পারো, কিন্তু ক্যারেক্টারিস্টিক জ্যান্থোফিল, মনে করো আমি ব্যাসিলারিওফাইসি পড়ছি, তো ব্যাসিলারিওফাইসি পড়তে যে আমরা দেখো ডায়াটোমিন বলে একটা মানে আমাদের পিগমেন্ট আছে যেটাকে অনেকে ফিউকোস্যান্থিনও বলে। তো ফিউকোস্যান্থিন আবার ফিউফাইসিতেও দেখা যায়, এটা ক্যারেক্টারিস্টিক ব্রাউন কালারটা ইম্পার্ট করে, বোঝা গেছে? তাহলে আমাকে ওই জায়গাটা মেনশন করতে হবে যে আমি এইখানে এই পিগমেন্টটাকে, মানে আমরা যখন জ্যান্থোফিলস লিখছি তখন শুধু এই পিগমেন্টটা যেন আমার মেনশন থাকেই থাকে। এছাড়া হয়তো আমি আরও 3-4টা লিখলাম, মনে করো সায়ানোফাইসি পড়ছি, তো আমি এখানে লিখলাম অসিলোজ্যান্থিন, মিক্সোজ্যান্থিন, জিয়াজ্যান্থিন, মোটামুটি যা হয়, কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা আমি বারবার বলছি। হ্যাঁ, আমি এখানে এসে সায়ানোফাইসিতে এসে মনে করো আমি এটাও পড়বো যে এখানে ফাইকোবিলিন্স কী কী থাকে। দেখো ফাইকোবিলিন্স তো আর সবাই থাকে, সবার থাকে না।
ফাইকোবিলিন্স যেমন সায়ানোফাইসিদের দেখতে পাবে, রোডোফাইসিদের দেখতে পাবে। তো এরা ক্যারেক্টারিস্টিক কালার ইম্পার্ট করে, ঠিক আছে। তো এই জিনিসটা পিগমেন্ট লিখবো, পিগমেন্টের পর তার সিম্পলি ফ্ল্যাজেলেশন লিখবো। কি লিখবো? তার ফ্ল্যাজেলেশন। ফ্ল্যাজেলেশন একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে ফ্ল্যাজেলেশনে আমি সব কিছু লিখে দেবো এমন নয় ব্যাপারটা, যে ফ্ল্যাজেলেশনে আমরা কি দেখবো, যে বেশিরভাগ যেটা দেখা যায় কমন যেটা, সেই জিনিসটা লিখবো। যত মনে করো লিখলাম যে দুটো ফ্ল্যাজেলা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং সেগুলো হচ্ছে হুইপ্লাস টাইপের, এবং সেগুলো অ্যান্টিরিয়ারলি ইনসার্টেড, বা কোথাও একটা হুইপ্লাস একটা টেন্সেল, আনইকুয়াল লেন্থ মানে হেটেরোকন্টি, এই টার্মটা ইউজ করব, এবং তারা ল্যাটারালি ইনসার্টেড। আবার এমন কিছু ক্লাস আছে যেমন রোডোফাইসি বলছি এবং সায়ানোফাইসি, যেগুলো হচ্ছে পুরোপুরি ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট, তাহলে সেই জিনিসটা আমি লিখবো এবং ফ্ল্যাজেলেশন পয়েন্ট করেই কিন্তু বাকিটা লিখবো। বোঝাতে পেরেছি? এরপরে যেটাতে আসবো সেটার নাম হচ্ছে রিজার্ভ ফুড। কি পড়বো আমি? রিজার্ভ ফুড। রিজার্ভ ফুড একটা বড্ড গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো লিখতেই হবে যখন আমরা সেলিয়েন্ট ফিচার লিখবো। রিজার্ভ ফুডে আমরা প্রত্যেকটা ক্লাসের রিজার্ভ ফুডকে ভালো করে পড়বো। দেখো একটা তোমাদের কথা শেখাই যে প্ল্যান্টসদের ক্ষেত্রে এটা নিয়ম যে রিজার্ভ ফুড হিসেবে কি থাকে, সাধারণত কার্বোহাইড্রেটই থাকে, ঠিক আছে। এবং প্রত্যেকটা অর্গানিজমের ক্ষেত্রেই এটা নিয়ম যে রিজার্ভ ফুড হিসেবে নর্মালি কার্বোহাইড্রেটই থাকে। হ্যাঁ, আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশনস পাই, যেমন আমি ম্যানিটল বলে একটা অ্যালকোহলকে রিজার্ভ ফুড পাবো হয়তো ফিওফাইসের ক্ষেত্রে। তো সেই জিনিসগুলোর জন্য প্রপার মেনশন থাকে। তাহলে এই যে হ্যাবিট, তার থ্যালাস স্ট্রাকচার, পিগমেন্ট, ফ্ল্যাজেলেশন, তার রিজার্ভ ফুড, এগুলো আমাকে কিন্তু মেনশন করতে হবে। এবং তার আমি বলছি যে তার লাইফ সাইকেলটার মধ্যে, তার যে লাইফ সাইকেল আছে, দেখো একটা ক্লাসের মধ্যে তো অনেকগুলো অ্যালগি আছে, কোনো যদি স্পেশাল লাইফ সাইকেল পাই তাহলে সেটাকে মেনশন করব এবং ব্র্যাকেটে লিখে দেবো। মনে করো তুমি পড়ছো, মনে করো আমি সরি 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 আমি মনে করো পড়ছি, মনে করো হয়তো আমি পড়ছি, আমাকে ক্লোরোফাইসি লিখতে দিয়েছে। তো ক্লোরোফাইসির মধ্যে দেখো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাবো হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, কিছু আমরা পাবো হ্যাপ্লো ডিপ্লোবায়ন্টিক পাবো, এবং আমরা ওই যে ক্ল্যাডোফোরা গ্লোমেরেটার ক্ষেত্রে ডিপ্লন্টিক লাইফ সাইকেল পাবো। তাহলে আমরা লিখে দেবো যে এই তিন ধরনের লাইফ সাইকেল দেখা যায়, এবং তুমি প্রত্যেকটার পাশে অ্যাটলিস্ট একটা করে এক্সাম্পল দিয়ে আসবে, অ্যাটলিস্ট একটা করে। মানে আমি তোমাকে বলছি না যে তোমাকে হ্যাপ্লন্টিকের মধ্যে তুমি ঢুকিয়ে যাচ্ছ এক গাদা যতগুলো অ্যালগি আছে সব অ্যালগিগুলোকে লেখার চেষ্টা করছো না, একটা দুটো লিখলেই হবে। তাহলে এই গেল আমার কি বলতো, আমার এই লাইফ সাইকেলের গল্প। এরপরে আমি যেটা লিখব সেটা হচ্ছে কি বড় গুরুত্বপূর্ণ জিনিস, তার রিপ্রোডাকশন। দেখো এই রিপ্রোডাকশানে তোমরা একটু ভাগ করে নেবে যে আমরা ভেজিটেটিভ, আমরা পড়বো অ্যাসেক্সুয়াল, আর আমরা পড়বো মনে করো সেক্সুয়াল। তো আমরা এখানে কি লিখবো? ভেজিটেটিভ রিপ্রোডাকশনে আমরা সব জায়গায় অ্যালগির ক্ষেত্রে একটা জিনিস কমন পাবো, বিশেষ করে যারা ফিলামেন্টাস অ্যালগি, সেখানে আমরা যেটা কমন পাবো সেটা হচ্ছে মনে করো ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে। তাহলে ফ্র্যাগমেন্টেশন লিখবো। মনে করো আমি ক্যারোফাইসি আমাকে লিখতে দিচ্ছে, তো ক্যারোফাইসিতে কী হয়? ভেজিটেটিভ প্রোপাগেশনের জন্য বুলবিল তৈরি হয়, অ্যামাইলাম স্টার তৈরি হয়, তাহলে এগুলো একটু মেনশন করে দেবো। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি লিখবো? যে কত ধরনের স্পোর হয়। দেখো ম্যাক্সিমাম অ্যালগির মধ্যে আমরা কি দেখতে পাবো? জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, হিপনোস্পোর, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোর, ঠিক আছে। আচ্ছা, এটা লেখার পর যে কোথায় কি হয় সামান্য একটু লিখে দিলে যে জুস্পোরগুলো হচ্ছে কি দে আর দ্য সোয়ার্মার্স, দে আর মানে এগুলো জল থাকলেই তবে যেই জুস্পোর তৈরি করে, যদি জল না থাকে তাহলে অ্যাপনানোস্পোর তৈরি করে, আর যদি কি হয় অ্যাডভার্স ক্লাইমেটিক কন্ডিশন হয় সেই অবস্থায় হিপনোস্পোর তৈরি করে। জাস্ট একটু ডিসক্রিপশন লিখে দিলে যে এবং কোথায় হিপনোস্পোর তুমি নোটিস করেছো, কোনো একটা অ্যালগির নাম লিখলে, কোথায় জুস্পোর দেখেছো, জুস্পোর তুমি অনেক জায়গায় দেখতে পাবে সেটা লিখলে, হয়তো ক্লোরোফাইসি পড়ছো তো ক্লোরোফাইসিতে উডোগোনিয়ামে একটু মেনশন করে দেবে যে উডোগোনিয়ামের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের জুস্পোর দেখা যায় যেটাকে বলা হয় স্টিফেনো কন্টেন্ট জুস্পোর, ঠিক আছে। এটা লিখবে, বেশি কিছু লেখার প্রয়োজন নেই। সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা অ্যালগির ক্ষেত্রে 4 ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশনই মোরলেস দেখতে পাই। তো কোনখানে কি কোন ক্লাস তোমাকে দিয়েছে, তোমাকে ক্লাস দেবে, সেই ক্লাসের তুমি মোটামুটি যে কোনখানে তুমি আইসোগ্যামি দেখতে পাবে, কোনখানে তুমি ফিজিওলজিক্যাল অ্যানাইসোগ্যামি দেখতে পাবে, কোথায় তুমি অ্যানাইসোগ্যামি দেখতে পাবে, এবং কোথায় তুমি উগ্যামি দেখতে পাবে। দেখবে উগ্যামি অনেক জায়গায় দেখতে পাচ্ছ, তাহলে 3-4টা উদাহরণ হবে। হয়তো তুমি কি দেখতে পাচ্ছ, মানে ক্লোরোফাইসি দিয়েছে, তো তুমি আইসোগ্যামি কোথায় কোথায় ক্ল্যামাইডোমোনাসের স্পিসিস লিখবে, ফিজিওলজিক্যাল অ্যানাইসোগ্যামি সেখানেও ক্ল্যামাইডোমোনাস লিখবে। তো এইরকমভাবে আমি লিখতে বলছি। আচ্ছা, আরেকটা কথা বলছি, যদি ক্লোরোফাইসি দেয় তাহলে ওই যে জিগনেমাটেলিস
এই যে অর্ডারটা রয়েছে এটাকে কনজুগেলিস বলা হয়, ঠিক আছে। তো সেখানে স্পাইরোগাইরা, জিগনেমা এরা পড়ে, তো এদের মধ্যে ল্যাটারাল এবং স্ক্যালারিফর্ম কনজুগেশন দেখা যায়, এটা লিখে আসবে, ঠিক আছে। ব্যাস মোটামুটি এটা লেখার পর যদি ইচ্ছা হয় এরপরে নেক্সট যেটা লিখবে ওই অ্যালগির যদি ইকোনমিক ইম্পর্টেন্স যদি কিছু থাকে, ঠিক আছে, ইকোনমিক ইম্পর্টেন্স যদি কোনো থাকে তাহলে সেই জায়গাটা একটু লিখে আসবে। মোটামুটি এইগুলো লিখলেই তোমাদের সেলিয়েন্ট ফিচার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমি বলছি না কোনো পার্টিকুলার স্পিসিসই যে সেগুলোকে ডিসক্রাইব করো, দরকার নেই। তাহলে এই গেল সেলিয়েন্ট ফিচারের গল্প, ঠিক আছে। দেখো, ক্রাইটেরিয়ান সিস্টেম অফ ক্লাসিফিকেশন বাই এফি ফ্রিস্ট। তো এফি ফ্রিস্টের যে ক্লাসিফিকেশন আছে এটা তোমরা পড়ে অবশ্যই যাবে, যে কোনো বই খুললে তোমার ফ্রিস্টের ক্লাসিফিকেশন দেওয়া আছে। তবে আমি আরেকটা কথা বলবো যে এই ক্লাসিফিকেশন কোশ্চেন এলেও হয়তো অ্যাটেম্প্ট করবে, কিন্তু এটাকে না হার্ড অ্যান্ড ফাস্ট এতটা কি বলতো স্ট্রংলি পড়ার দরকার নেই। কোশ্চেন এলে এটাতে হয়তো ঠিকভাবে যদি লিখে আসতে পারে পুরো নাম্বারই পাবে, কিন্তু অনেক সময় ক্লাসিফিকেশন পড়াটা একটু গন্ডগোল হয়ে যায়। তাই আমি বলবো যদিও পড়া গন্ডগোল হয় একবার ফ্রিস্টের ক্লাসিফিকেশনটা দেখে যাবে, বেশি লিখতে হবে না, খুব সামান্য, শুধু ক্লাস, সাব ক্লাস এইটুকুন লিখলেই হয়ে যাবে। মানে পুরো ক্লাসিফিকেশনটা তো অনেক বড়, সেটা লেখার প্রয়োজন নেই। দেখো, ইকোনমিক ইম্পর্টেন্স, এখান থেকে শর্ট নোট আসবে, বড্ড গুরুত্বপূর্ণ জায়গা। ইভেন তোমাকে এমনও দিতে পারে একটা 5 মার্কসের বা একটা 4 মার্কসের একটা কোশ্চেন দিতে পারে। তোমরা ইকোনমিক ইম্পর্টেন্সের অনেক জায়গা পাবে, বিশেষ করে আমি যদি রোডোফাইসির পার্টগুলো যাই যেখান থেকে এগার এগার তৈরি হয়, কেল্প তৈরি হয়, ডায়াটোমাইট তৈরি হয়, ঠিক আছে। তো এই জায়গাগুলো কন্ট্রাস ক্রিসপ্রাস থেকে তুমি মানে আইরিস মস যেটাকে বলে, তো সেখান থেকে ক্যারাগিনান তৈরি হয়। তো এই যে পয়েন্টগুলো বললাম, এগার এগার, ক্যারাগিনান, কেল্প, ঠিক আছে, ডায়াটোমাইট, ঠিক আছে, এগুলো কিন্তু একদম ভালো করে দেখে যাবে, ঠিক আছে, খুব ভালো করে দেখা যাবে। হ্যাঁ, এগ্রিকালচারে যে কোন সমস্ত অ্যালগিগুলোকে আমরা কি হিসেবে বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করি সেটা সম্পর্কে একটা 5 মার্কসের কোশ্চেনও দিতে পারে। হ্যাঁ, এই জায়গাটা ভালো করে দেখা যাবে। এখানে এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন যেমন স্পাইরুলিনাকে, বা আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ক্লোরেল্লাকেও ইউজ করে থাকি, আমরা স্পাইরুলিনার নামই বিশেষ করে পড়বো, এসসিপি বলে সিঙ্গেল সেল প্রোটিন, সায়ানোফাইসির একটা মেম্বার। তো এই জায়গাগুলো একটু দেখে যাবে। বায়োটেকনোলজি সেভাবে আমার মনে হয় প্রশ্ন এলো তোমাদেরকে এই জায়গাটা খুব একটা বোঝার দরকার নেই, কিন্তু এর কিন্তু সিগনিফিকেন্স রয়েছে, 5 মার্কসের প্রশ্ন আসতেই পারে। তাহলে এই গেল আমার অ্যালগির গল্প। আমি আসছি এরপর ফানজাইয়ের গল্পে। দ্য সেলিয়েন্ট ফিচার অফ মিক্সোমাইকোটা। মিক্সোমাইকোটা মানে হচ্ছে স্লাইম মোল্ডস, এদের সেল ওয়াল থাকে না। ম্যাস্টিগোমাইকোটিনা এটা হচ্ছে ফাইকোমাইসিটস। ফাইকোমাইসিটসের মধ্যে শুধুমাত্র মিউকর, রাইজোপাস এগুলো বাদ। জাইগোমাইকোটিনার মধ্যে পড়ে জাইগোমাইসিটস, মানে মিউকর, রাইজোপাস এগুলো হচ্ছে জাইগোমাইসিটস। অ্যাসকোমাইকোটিনার মধ্যে পড়ে স্পেশাল জেনাসগুলো বলছি, যেমন তুমি অ্যাসকোবোলাস পড়বে, ক্লাইভিসেপস পড়বে, পেনিসিলিয়াম পড়বে, ঠিক আছে। ব্যাসিডিওমাইকোটিনার মধ্যে তুমি কি কি পড়বে, অ্যাগারিকাস পড়বে, পাক্সিনিয়া পড়বে, এবং সামান্য একটু উস্টিল্যাগোটা একটু দেখবে। ডিউটেরোমাইকোটিনার জেনারেল ক্যারেক্টারিস্টিক, এটাকে ইমপারফেক্ট ফানজাই বলা হয়। এদের প্যারাসেক্সুয়াল সাইকেল দেখতে পাওয়া যায়, এবং এদের যে মেম্বার্সগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি করে, স্কিন ডিজিজ করে, এবং সেই স্কিন ডিজিজগুলোকে ডিউটেরোমাইকোসিস বলে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখবে, এবং এদেরও যে ক্যারেক্টার্সগুলো লিখবে যেভাবে আমি বললাম অ্যালগির ক্ষেত্রে সেইভাবেই লেখার চেষ্টা করবে, ঠিক আছে। রিপ্রোডাকশনে একটু জোর দেবে, ঠিক আছে। এখানে পিগমেন্টের গল্প হয়তো আসবে না আমি অ্যালগিতে যেরকম বললাম, তবে এই জিনিসগুলো তোমাদের লিখতে হবে। যেমন মনে করো আমি লিখছি ম্যাস্টিগোমাইকোটিনা, ম্যাস্টিগোমাইকোটিনার মধ্যে মনে করো পড়ছে কে স্যাপ্রোলেগনিয়া পড়ছে, আচ্ছা, ফাইটোপথরা পড়ছে, ঠিক আছে, অ্যালবিউগো পড়ছে। তাহলে এই জায়গাগুলো যখন মেনশন করবে তাদের মধ্যে যেমন কিছু স্পেশাল ফিচার, আমি ফাইটোপথরাতে যাচ্ছি, তো অ্যাম্ফিগাইনাস অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়, ঠিক আছে। স্যাপ্রোলেগনিয়ার মধ্যে স্পোরাঞ্জিয়াল প্রলিফারেশন দেখতে পাওয়া যায়। এই জিনিসগুলো একটু মেনশন করে যাবে। অ্যান্সওয়ার্থের ক্লাসিফিকেশন, অ্যান্সওয়ার্থ আর বিসবির ক্লাসিফিকেশন, তো আপ টু সাব ডিভিশন একবার ভালো করে দেখে চলে যাবে। খুব ছোট্ট জিনিস, এমন কিচ্ছু কঠিন জিনিস নয়। যদি প্রশ্ন আসে তাহলে খুব ইজিলি কিন্তু তোমরা এই জায়গাতেই ফুল মার্কস মানে পাবে। আচ্ছা, ইকোনমিক ইম্পর্টেন্স অফ ফানজাই, যে কোনো একটা বই নেবে, আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কাছে যদি বশিষ্ঠের বই আছে তাহলে সেই বইটার পেছন দিকে দেখবে ফানজাইয়ের ইকোনমিক ইম্পর্টেন্স আছে। এখান থেকে একটা পুরো 5 নাম্বারের একটা প্রশ্ন আসতে পারে। তার ফুড, মেডিসিন, অনেক ফানজাই থেকে আমরা কী পাই বলো তো,
আমরা মানে অ্যান্টিবায়োটিক্স পাই, তো ওগুলোকে মেডিসিন হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, ক্লাইভিসেপসের যেমন একটা আর্গট বলে জিনিস হয়, সেই আর্গট ইন্টার প্রেগনেন্সির সময় ইউজ করা হয়, অ্যালকালয়েড কাইন্ড অফ। ঠিক আছে, এগ্রিকালচার, এখানে বারবার বলছি যেটা পড়ে যাবে মাইকোরাইজা। ঠিক আছে, মাইকোরাইজা একটা কিন্তু বড় জিনিস, শুধুমাত্র এটা থেকে একটা 5 মার্কসের কোশ্চেন আসতে পারে। দেখো তারপরে দিয়েওছে ফাঙ্গাল সিম্বায়োসিসে মাইকোরাইজা এবং লাইকেন, লাইকেনের একটু টাইপসগুলো পড়ে যাবে এবং তাদের ইম্পর্টেন্স পড়ে যাবে। ঠিক আছে, এই জায়গা থেকে একটা গোটা লাইকেনের টাইপস থেকেই তোমাকে একটা 5 মার্কসের প্রশ্ন আসতে পারে। লাইকেন একটা খুব ভালো ইন্ডিকেটার, কিসের ইন্ডিকেটার, যে আমাদের পরিবেশে যদি সালফারের পরিমাণ বেড়ে যায় তো সে নাকি ইন্ডিকেট করতে পারে, তাই লাইকেন ইজ এ গুড ইন্ডিকেটার, এটা মাথায় রাখবে। আচ্ছা, মাইকোরাইজার আসল কাজ যদি বলো তো তোমরা সব পড়বে, একটু মাইকোরাইজা, মাইকোরাইজা, ভ্যাম, অ্যাম সব পড়বে। সাথে একটা কথা মাথায় রাখবে যে মাইকোরাইজা কী করে, যে ফসফরাসকে আপটেক করতে বা অ্যাবজর্ব করতে প্ল্যান্টকে হেল্প করে। ঠিক আছে, কাদের সাথে দেখা যায়, বিশেষ করে মাইকোরাইজাল যে ফানজাইগুলো, যেমন একটা নাম বলছি বলিটাস, এটা পাইনাসের সাথে হয়, তো এটা খুব ফ্রিকোয়েন্টলি দেখতে পাওয়া যায়। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখো, হয়েছে। চলো আমি এরপরে আসছি আমি ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার যে সেলিয়েন্ট ফিচার, দেখো ব্রায়োফাইটার 3টে ক্লাস আছে, হেপাটিক অপসিডা, অ্যান্থোসিরাটপসিডা আর ব্রায়োপসিডা। ব্রায়োপসিডার আর একটা নাম আছে যেটাকে মাস্কি বলা হয়। তো হেপাটিক অপসিডাকে তোমরা যদি জেনারেলাইজ করো তো হেপাটিক অপসিডার মধ্যে অনেক রকমের জিনিস পাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো যে রিক্সিয়া পড়বে, মার্কেনশিয়া পড়বে, পোরেল্লা পড়বে এবং কি পড়বে, তোমরা পেলিয়া পড়বে। ঠিক আছে, এবার আমি যখন মার্কেনশিয়া পড়বো একটু এর ডিস্ট্রিবিউশন দেখবো যে এর মধ্যে ইন্টারনাল টিস্যু ডিফারেন্সিয়েশন শুরু হয়ে গেছে। অ্যালগির পরেই তো ব্রায়োফাইট আসে, তা আমরা এখানেও সেম সেম লিখবো যে থ্যালাস কী রকমের হয়, যেমন হেপাটিক অপসিডার থ্যালাস বেশিরভাগ ক্ষেত্রে লিভার সেপেড হয়, মানে গ্যামেটোফাইটটা লিভার সেপেড হয়, সেই জন্য এদেরকে লিভার ওয়ার্ডস বলা হয়। ঠিক আছে, হ্যাঁ, এর মধ্যে আমরা কি পাবো, কিছু প্রস্ট্রেট ব্রায়োফাইট পাবো, কিছু ইরেক্ট ব্রায়োফাইট পাবো, সেই জিনিসগুলো লিখবো। হেপাটিক অপসিডার কথা বলছি না। ঠিক আছে, আমরা এখানের মধ্যে কি পাবো, কিছু থ্যালয়েড পাবো, কিছু ফোলিওজ পাবো, যেমন হেপাটিক অপসিডার একটা ফোলিওজ মেম্বারের নাম হচ্ছে পোরেল্লা। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু লিখতে হবে। তার মধ্যে এই যে মার্কেনশিয়ার মধ্যে আমরা ফটোসিনথেটিক টিস্যু পাই, মানে অ্যানাটমিতে আমরা ফটোসিনথেটিক টিস্যু পাই, সেই সম্পর্কে একটু লিখবে। ঠিক আছে, মার্কেনশিয়ার মধ্যে রিপ্রোডাকশন হয়, সেখানে গেমা কাপ দেখতে পাওয়া যায়। এই গেমা কাপ নিয়ে একটু ঝামেলা রয়েছে, কেউ বলে যেটা ভেজিটেটিভ প্রোপাগেটিভ মানে একটা অর্গান, কেউ কেউ বলে যে না এটা অ্যাসেক্সুয়াল স্পোর। তো আমরা একটা কথা শিখবো যে ব্রায়োফাইটে সাধারণত অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না। ঠিক আছে, ওটাকে ভেজিটেটিভ হিসেবেই চালাবো। ঠিক আছে, মোটামুটি জেনারেল যেটা আউটলাইন, যে কিভাবে গ্যামেটোফাইট থেকে কিভাবে মানে স্পোরোফাইট তৈরি হয় এবং স্পোরোফাইট কিভাবে স্পোর তৈরি করে, সেই এই পুরো গল্পটা সেলিয়েন্ট ফিচারে লিখে আসবে। এবং হেপাটিক অপসিডা যদি দেয়, সেই হেপাটিক অপসিডাকে সাথে রেখে লিখে আসবে। বোঝাতে পেরেছি? অ্যান্থোসিরোটপসিডা এটা যদি আসে সব থেকে ক্লিন হবে। তুমি যদি শুধু অ্যান্থোসেরাসকে পড়ে নাও তাহলে মোটামুটি তোমার অ্যান্থোসিরোটপসিডা কভার হয়ে যাবে। ব্রায়োপসিডার মধ্যে বেশ ঝামেলা রয়েছে। এর যখনই তুমি স্পোরোফাইটে যাবে, এর ক্যাপসুল এবং স্পোরোফাইটের মধ্যে, মানে শুধু ক্যাপসুল বলবো না আমি, স্পোরোফাইটের কমপ্লেক্সিটি রয়েছে। কীরকম কমপ্লেক্সিটি, এখানে তুমি পেরিস্টোম টিথ পাবে। ঠিক আছে, এখানে তুমি অ্যানিউলাস পাবে, এখানে তুমি অপারকিউলাম পাবে, মানে এদের স্পোর্ট ডিসপার্সেল যে মেকানিজমটা সেটা একটু সফিস্টিকেটেড। তো এটা একটু ভালো করে দেখে নিয়ে যাবে। ঠিক আছে, এটা এই যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন আপ টু ক্লাস, আমি বলবো ব্রায়োফাইটের এটা তুমি যদি নাও পড়ো খুব একটা কিছু এসে যায় না, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু অ্যানসওয়ার্থের ক্লাসিফিকেশন এবং ফিস্টের ক্লাসিফিকেশন আসার মতন প্রশ্ন। অ্যাম্ফিবিয়ান নেচার অফ দ্য ব্রায়োফাইট, এটা তো আমি আচ্ছা আমার ভিডিওতে নেই, যাই হোক। তো এটা কি বলতো, এটা একটু দেখে যাবে। সাধারণভাবে যদি আমি দুটো পয়েন্ট বলি, যে তারা সেডি এবং ময়েস্ট প্লেসে জন্মগ্রহণ করে এবং তাদের ফার্টিলাইজেশনের জন্য কি দরকার হয়, নাকি তাদের ওয়াটারের দরকার হয়, বিনা ওয়াটারে তাদের ফার্টিলাইজেশন পসিবল নয়। তো এটা একটু এটার জন্যই অ্যাম্ফিবিয়াস। কিন্তু এটা ছাড়াও আরও অনেক পয়েন্ট রয়েছে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো, মানে কোনটা ব্রায়োফাইটের অ্যাকোয়াটিক ফিচার, কোনটা ব্রায়োফাইটের টেরিস্ট্রিয়াল ফিচার। যেমন আমি বলি যে এদের যেগুলো স্পোরগুলো হয়, মিওস্পোর, মানে ক্যাপসুলের ভেতরে যে স্পোরগুলো হয়, এগুলো কিন্তু উইন্ড ডিসিমিনেটেড স্পোর। এটা কিন্তু ইন্ডিকেট করছে যে এরপরে আমরা টেরিস্ট্রিয়াল হব, সেই জিনিসটাকে ইন্ডিকেট করছে। আসলে অ্যালগির পরে আমরা ব্রায়োফাইট পড়ছি এবং ব্রায়োফাইট থেকে নাকি কাদের জন্ম হয়েছে, টেরিডোফাইট। তো টেরিডোফাইট এবং অ্যালগিকে লিঙ্ক করে কে, ব্রায়োফাইট। এদের মধ্যে ডিফারেন্সও বলে দেয় কে, ব্রায়োফাইট। তো এই ব্রায়োফাইটের মধ্যে আমরা অ্যালগিকে পড়বো যে এ মোস্টলি অ্যাকোয়াটিক, আর টেরিডোফাইটকে পড়বো এটা মোস্টলি
কোনটি টেরিস্ট্রিয়াল। তো ব্রায়োফাইট হচ্ছে ইন বিটুইন, স্যান্ডউইচ হয়ে আছে। কিন্তু ব্রায়োফাইটের মধ্যে দুজনেরই গুণ দেখতে পাবো। ব্রায়োফাইটের মধ্যে কিছু অ্যাকোয়াটিক ফিচার্সও দেখতে পাবো, অ্যাজ ওয়েল এজ কিছু টেরিস্ট্রিয়াল ফিচার্সও দেখতে পাবো। এই যে স্পোরোফাইট বললাম, এই স্পোরোফাইটটা কি করতে পারে, এই যে স্পোরোফাইটের যে স্পোরগুলো রয়েছে সেগুলো উইন্ড ডিসেমিনেটেড স্পোর প্রত্যেকটা ব্রায়োফাইটের ক্ষেত্রে। তার কি হচ্ছে, সেই স্পোরগুলো বাতাসের মাধ্যমে ছড়ায়। তো এটা একটা কাইন্ড অফ টেরিস্ট্রিয়াল হ্যাবিট, ঠিক আছে। কোনো অ্যাকোয়াটিক অর্গানিজমের মধ্যে এরকম উইন্ড ডিসেমিনেটেড স্পোরের গল্প খুব কম থাকে। তাইলে এই জিনিসগুলো দেখবে। ইকোনমিক অ্যান্ড ইকোলজিক্যাল ইম্পর্টেন্স একটু পড়ে নেবে, যে কোনো একটা বইয়ের পেছনে লেখা থাকে পড়ে নেবে। আমি তোমাদের বলবো এই জায়গাটা ব্রায়োফাইটের ইকোনমিক ইম্পর্টেন্স বা তার ইকোলজিক্যাল ফিচার্সগুলো এতটাও ইম্পর্টেন্ট নয়। যেমন আমি ইকোনমিক ইম্পর্টেন্সের ক্ষেত্রে আমি একটাই প্ল্যান্টের নাম তোমাদেরকে ভালো করে বলবো, যার নাম হচ্ছে কি স্ফ্যাগনাম। স্ফ্যাগনামকে আমরা মেডিসিনাল ইউজ করি, একে আমরা ব্যান্ডেজ হিসেবে ইউজ করি, একে বগ মস বা পিট মস বলা হয়, ঠিক আছে। অনেক দিন যদি স্ফ্যাগনাম কোনো একটা জায়গায় থাকে, সে খুব ভালো অ্যাবজর্বার, ঠিক আছে। সে জল মল টেনে সেই জায়গাটাকে বগ ল্যান্ডে পরিণত করে এবং আলটিমেটলি সেটাকে কি মানে পিট কয়লা তৈরি করে, ঠিক আছে। টেরিডোফাইটসে কি পড়বো, সাইলোপসিডা, লাইকোপসিডা, স্ফেনোপসিডা, ফিলিকোফাইটা, ঠিক আছে। মানে সাইলোফাইটা, লাইকোফাইটা, স্ফেনোফাইটা, ফিলিকোফাইটা, ঠিক আছে। প্রত্যেকটার ফিচার তুমি যদি পড়তে চাও অসুবিধা হবে। আমি তোমাদেরকে বলবো যে ফিলিকোফাইটা মানে এদের মধ্যে যেগুলো পড়ে তাহলে সেগুলোকে আমরা ফার্নস বলি, ঠিক আছে। ফার্নসদের মধ্যে একটাই সব থেকে বড় ফিচার, এদের যে লিফটা হয় সেটা ফেদারি লিফ হয়, ঠিক আছে। তো এদের মধ্যে রাইজোম থাকে, এই সমস্ত জিনিসগুলো একটু ভালো করে পড়ো, যে কোনখানে সোরাস তৈরি হয়, সোরাসের মধ্যে কেমনভাবে স্পোরাঞ্জিয়ামগুলো থাকে। স্ফেনোফাইটার মধ্যে তোমরা যদি এখন পড়তে চাও তো স্ফেনোফাইলাম, এটা তো এক্সটিংক্ট জেনাস হয়ে গেল। ইকুইজিটামকে পাবে, ক্যালামিটসকে পাবে, ঠিক আছে। লাইকোফাইটাকে এটা একটু ভালো করে দেখে যাও, লাইকোফাইটা একটু গুরুত্বপূর্ণ। তাহলে ফিলিকোফাইটা এবং লাইকোফাইটাকে ভালো করে দেখবে। সাইলোফাইটার মধ্যে শুধু সাইলোটামকে পড়বে। কার গল্প পড়বে? শুধু সাইলোটামের গল্প পড়বে। এবং সাইলোটামের সাইনেনজিয়া, এটা অনেক সময় শর্ট কোশ্চেন দেয়, কি সাইনেনজিয়া, এখানে তিনটে কি দেখতে পাবো, স্পোরেঞ্জিয়া ফিউজড হয়ে গেছে এবং এইরকম ফিউজড স্পোরেঞ্জিয়ার নাম হচ্ছে সাইনেনজিয়া। লাইকোফাইটার মধ্যে কিন্তু লাইকোপোডিয়াম এবং সেলাজিনেল্লাকে খুব ভালোভাবে দেখে যাবে, খুব ভালোভাবে। যেমন আমি তোমাকে বলছি যে এখানে কিছু শর্ট কোশ্চেন্স যেমন বলছি, যেমন অ্যাঙ্গেল মেরিস্টেম বলে একটা জিনিস হয়। তো সেই অ্যাঙ্গেল মেরিস্টেম কি, অ্যাঙ্গেল মেরিস্টেম থেকে কি তৈরি হয়, রাইজোফোর তৈরি হয়। ক্যালকাটা ইউনিভার্সিটি তো অনেক পুরনো স্যার আছেন, এখানে একটা কথা বলা হয় ওই যে রাইজোফোর জিনিসটা, ঠিক আছে, আমরা সেলাজিনেল্লার ক্ষেত্রে দেখতে পাবো, সেটা নাকি অ্যাঙ্গেল মেরিস্টেম থেকে তৈরি হয়। সেটা না রুটের মতন না, সেটা স্টেমের মতন, ঠিক আছে। কিছু রুটের ফিচারও আছে, কিছু স্টেমের ফিচারও আছে। তো তারা এটাকে বলেছিলেন অর্গান সুই জেনারিস। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে দেয়। তো অর্গান সুই জেনারিস মানে হচ্ছে একটা নতুন অর্গান, তো সেটাকে ল্যাটিনে অর্গান সুই জেনারিস বলা হয়। সিস্টেম অফ ক্লাসিফিকেশন আপ টু ডিভিশন, গিফোর্ড ফস্টারের ক্লাসিফিকেশন, এটা একটু পড়ে যেও, এটা গুরুত্বপূর্ণ। ব্রায়োফাইটটা যেমন আমি বলে দিলাম যে না, এটা হয়তো আসার চান্স নেই বললেই চলে, একদম তো আর বলতে পারবো না যে আসবেই না, কিন্তু আসার চান্স নেই। সিস্টেম অফ ক্লাসিফিকেশন আপ টু ডিভিশন, গিফোর্ড ফস্টারের ক্লাসিফিকেশনটা একটু পড়ো। ইকোনমিক ইম্পর্টেন্স আমি আরও বলবো যে ইকোনমিক ইম্পর্টেন্স যদি কারো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যালগি এবং ফানজাই। তোমরা টেরিডোফাইটও দেখে যাবে, কিন্তু নিজেরা দেখলেই বুঝতে পারবে যে এখানে খুব বেশি কি বলতো ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট এরা নয়, মানে সেইভাবে আমাদের পরীক্ষায় আসার মতন জায়গা এদের নেই। হ্যাঁ, অনেক এখান থেকে হোমিওপ্যাথিক মেডিসিন হয়, অনেক লোক যেমন মার্সিলিয়াকে আমরা ফুড হিসেবে ইউজ করি। তো এরকম অনেক কিছু আছে। এগ্রিকালচারের ইম্পর্টেন্স আছে, স্যালভিনিয়া, অ্যাজোলা, এগুলোকে বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ করি, এটা একটু দেখে নেবে। হ্যাঁ, স্যালভিনিয়া আর কি লিখবে, অ্যাজোলা, হ্যাঁ, এগুলোকে বায়ো ফার্টিলাইজার হিসাবে ইউজ করি, এগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, এগুলোর যখন সেলিয়েন্ট ফিচার পড়বে, হোমোস্পোরাস, হেটেরোস্পোরাস, এই জিনিসগুলো একটু ভালো করে লিখবে। জিমনোস্পার্ম, সাইকাডোফাইটা, কনিফেরোফাইটা, নিটোফাইটা। দেখো নিটোফাইটার মধ্যে কে পড়ে, নিটাম পড়ে, এ হচ্ছে সব থেকে অ্যাডভান্স। কনিফেরোফাইটার মধ্যে আমরা কাজের গল্প পড়বো, পাইনাসের গল্প পড়বো। সাইকাডোফাইটার মধ্যে মানে সাইকাডসের মধ্যে আমরা সাইকাসের গল্প পড়বো। এটা হচ্ছে সব থেকে প্রিমিটিভ, এটা হচ্ছে সব থেকে অ্যাডভান্স, ঠিক আছে। এদের ফিচার্সগুলো ভালো করে পড়বে, বড় গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মানে আমরা যদি নিটোফাইটাকে দেখি, নিটোফাইটার তার ফিমেল গ্যামেটোফাইটার ডেভেলপমেন্ট আলাদা, তার আর্কিগোনিয়ামের ফরমেশন হয় না, ঠিক আছে। তার যে এন্ডোস্পার্মের গল্প সেটা কিছুটা আগে হয়, কিছুটা পরে হয়, মানে
ফার্টিলাইজেশনের আগে কিছুটা হয়, ফার্টিলাইজেশনের পরে কিছুটা হয়। হ্যাঁ, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। হ্যাঁ, এতটা তো আর এই ভিডিওতে বলা সম্ভব হচ্ছে না। তো আউটলাইন ক্লাসিফিকেশন অফ প্রো জিমনোস্পার্মোসিডা অ্যান্ড নিটপসিডা আমি আরও বলছি, এই জায়গাটা তোমরা চাইলে অফ করতে পারো। এখানেও গিফোর্ড ফস্টারের কাজ রয়েছে, এই জায়গাটা চাইলে তোমরা অফ করতে পারো। আমি তোমাদের ক্লাসিফিকেশন বললাম, ফ্রিস্টার ক্লাসিফিকেশন, এনসওয়ার্থ বিসবির ক্লাসিফিকেশন, এবং তোমাকে টেরিডোফাইটের ক্ষেত্রে গিফোর্ড ফস্টারের ক্লাসিফিকেশন বললাম। ইকোনমিক ইম্পর্টেন্স, উড, রেজিন, এসেনশিয়াল ওয়েল অ্যান্ড ড্রাগস। ড্রাগস যেমন আমি তোমাকে বলছি এফিড্রিন, ঠিক আছে, যে এফিড্রা থেকে একটা ড্রাগ পাওয়া যায় যার নাম এফিড্রিন, সর্দি কাশিতে ব্যবহার করা হয়। এসেন্সিয়াল ওয়েলস, অনেক কিছু তৈরি হয়। রেজিনস, প্রত্যেকটা কনিফারের মধ্যে আমরা এরকম রেজিন ডাক্টস পাবো। রেজিন ডাক্ট সম্পর্কে একটু পড়বে। রেজিন ডাক্টসের যে লাইনিং সেলগুলো আছে, সেই লাইনিং সেলগুলোর নাম হচ্ছে এপিথেলিয়াল সেল, এখানে রেজিন জমা থাকে, ঠিক আছে। উডের মধ্যে দেখবে কিছুগুলো টাইপস পাবে, মনোসাইলিক উড, পিকনোসাইলিক উড, ঠিক আছে। তো কোনটাকে ম্যানোসাইলিক উড বলে, কোনটাকে পিকনোসাইলিক উড বলে। পিকনোসাইলিক উড কী হয়, ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট হয়। ম্যানোসাইলিক উড ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট হয় না। তুমি প্রত্যেকটা কনিফার্সের মধ্যে তুমি কী পাবে, পিকনোসাইলিক উড পাবে। তুমি নিটপসিডার মধ্যেও, মানে নিটোফাইটার মধ্যেও তুমি কী পাবে, এরকম পিকনোসাইলিক উড পাবে। সাইকাডসের মধ্যে তুমি কী পাবে, ম্যানোসাইলিক উড পাবে। ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট নয়। তাহলে এখানে উডের মধ্যে এই দুটো টার্ম একটু পড়ে রাখবে, ম্যানোজাইলিক আর একটা হচ্ছে পিকনোজাইলিক, ঠিক আছে। এরকম আরেকটা দুটো নাম আছে, একটা নাম হচ্ছে মোনোসাইক্লিক আর সাইক্লিক, আর একটা হচ্ছে পলিসাইক্লিক, ঠিক আছে। চলো, অ্যাঞ্জিওস্পার্ম, এটা দেখো দিয়েছে, কিন্তু এটা একটা বড় জায়গা দিয়ে দিয়েছে, যে টাইপস অ্যান্ড মরফোলজি অফ স্টেম, লিফ অ্যান্ড রুট, ঠিক আছে। এখানে মডিফিকেশনগুলোও একটু হালকা করে পড়বে। ইনফ্লোরেসেন্স, এটা কিন্তু কোশ্চেন আসার জন্য খুব সুন্দর জায়গা, যে কোনো একটা ইনফ্লোরেন্সেশন, মানে ইনফ্লোরেসেন্সের একটা টাইপ দিয়ে দিল, হয়তো দিয়ে দিল তোমাকে কি, যে রেসিমোসকে ডিসক্রাইব করো, যতগুলো আছে ছোট ছোট করে লিখবে, আর কিংবা দিয়ে দিল হয়তো সাইমোসকে ডিসক্রাইব করো, বা এমনও দিতে পারে চারটা ইনফ্লোরেসেন্সের নাম দিয়ে দিল, সেগুলোকে ডিসক্রাইব করো। এখানে পড়তে যেয়ে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, যে কোন ইনফ্লোরেসেন্সগুলো কোনো ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স। যেমন আমি পড়ছি, মনে করো ভার্টিসিলেস্টার, তো ভার্টিসিলেস্টার ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স অফ ল্যাবিয়েটি ফ্যামিলি বা ল্যামিয়াসি, নতুন নাম। আবার যদি মনে করো পড়ছি সায়াথিয়াম, তো এটা পড়বো যে এটা ইউফরবিয়েসি ফ্যামিলির একটা ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স। আবার যদি পড়ছি মনে করো ক্যাপিচুলাম, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাস্টেরেসি, মানে হচ্ছে কম্পোজিটি ফ্যামিলির, এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স। তাই ইনফ্লোরেসেন্স পড়ার সময় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ফ্লাওয়ার, ডিফারেন্ট পার্টস অ্যান্ড ফর্মস অফ ক্যালিক্স করোলা, এই যে ডিফারেন্ট ফর্মস লিখেছে, ক্যালিক্স করোলা, অ্যান্ড্রিসিয়াম, গাইনেসিয়াম, বড় জায়গা, মডিফিকেশন সমেত পড়তে হবে। কলেজ বটানি বেস্ট। অ্যাস্টিভেশনে কিছু না পড়লেও, অ্যাস্টিভেশন হচ্ছে কেমনভাবে, মানে বার্ড অবস্থায় তার পেটালগুলো এবং তার সেপালগুলো কেমনভাবে অ্যারেঞ্জড থাকে, সেটাকে অ্যাস্টিভেশন বলা হয়। তো অ্যাস্টিভেশনে তোমরা কিছু পড়ো না পড়ো, ভেক্সিলারি এটাকে পড়ে যাবে, ঠিক আছে। ভেক্সিলারি, এটা প্যাপিলিওনেডি, এই ফ্যামিলির ক্যারেক্টারিস্টিক ইনফ্লোরেসেন্স। এখানে একটা কি থাকে, যে কোনো সেপাল বা পেটাল যার অ্যাস্টিভেশন পড়ছি, সেটা কি বলতো, অ্যাসিমেট্রিক থাকে, বড় থাকে, বাকিগুলো কম থাকে। কোনটাকে ক্যারিনা বলে, কোনটাকে আইল বলে, এগুলো একটু ভালো করে দেখো। বিশেষ করে আমি বলবো ভেক্সিলারিটা একটু ভালো করে দেখেছো। প্লাসেন্টেশন, খুব সুন্দর প্রশ্ন 5 নম্বরের জন্য, ঠিক আছে। টাইপস উইথ এক্সাম্পল অফ ফ্রুট অ্যান্ড সিডস, ঠিক আছে। এই তো ফ্রুটের যেগুলো টাইপস, বড় জায়গা, ঠিক আছে, ভালো করে পড়ো। সিডের টাইপ বলতে কি বেশি কিছু পড়ার দরকার নেই, তোমরা আপাতত দুটো পড়ে যাও, এক্স অ্যালবুমিনাস আর অ্যালবুমিনাস, ঠিক আছে। এই দুটো পড়ে যাও এবং দুটোর এক্সাম্পল পড়ে যাও, এগুলো শর্ট কোশ্চেন আসবে, ঠিক আছে। হ্যাঁ, তো 5 নম্বরের জায়গা হচ্ছে প্লাসেন্টেশন, ভালো করে পড়ো। একদম এবার উপরে চলে আসি এবং আজকের ভিডিও আমি এখানে শেষ করব। অরিজিন অ্যান্ড ইভলিউশন অফ প্ল্যান্ট সেল, আমি প্রথমে বলি এই জায়গা থেকে প্রশ্ন এলে অ্যাটেম্প করার চেষ্টা খুব একটা করো না, ঠিক আছে। বড় প্রশ্ন এলে বিশেষ করে বলছি, যে এই জায়গা থেকে নাম্বার কম পেতে পারো। তো এখানে নর্মালি যেমনি আমরা সেই অরিজিন অফ লাইফ পড়েছিলাম, সেই অরিজিন অফ লাইফেরই কিছু জিনিসপত্র এখানে রয়েছে। আমি বলছি এই পার্টটাকে যদি প্রশ্ন আসে অফ করে যাবে। ইম্পর্টেন্স অফ প্ল্যান্ট অ্যাজ এ সোর্স অফ ফুড, এটা জেনারেলাইজ করা আছে। ফিউয়েল অ্যান্ড দেয়ার রোল ইন দ্য ইকোসিস্টেম সার্ভিসেস, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে জেনারেল, অবশ্যই পড়েছেও, প্রশ্ন মিলেও করো, কিন্তু আমি শুধু একটা জায়গা থেকে প্রশ্ন করতে বারণ করলাম, দ্যাট ইজ দ্য অরিজিন
অ্যান্ড ইভলিউশন অফ প্ল্যান্ট সেল। এবার এই যেটা পড়ছো, প্ল্যান্টের কে ফুড হিসেবে ইউজ করা হয়, ফুয়েল হিসেবে ইউজ করা হয়, এই প্রশ্নগুলো না চট করে আসে না। তুমি যখন অ্যালগি পড়ছো, ফানজাই পড়ছো, তার যে ইকোনমিক ইম্পর্টেন্স পড়ছো, তার মধ্যেই এটা পুরোটা ঢুকে যাবে। তাই এটাকে আলাদা করে আমার মনে হয় পড়ারই প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এই গেল আমার গল্প। আমি একটা কথা বলে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে আমি ক্লাস শুরু করব, তাই যারা যারা ইচ্ছুক তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সেকেন্ড সেমিস্টার, এই সেমিস্টার আর হবে না। আচ্ছা, আরেকটা কথা বলবো, আমাকে অনেকেই ফোন করছো নোটসের জন্য। দেখো, আমি নোটস বেসড পড়াই না, এটা আমি তোমাদেরকে বলছি। নোটের নোট বেসড আমার পড়ানোটা, আমি এই ধরনের পড়ানোতে অভ্যস্ত নয়। ঠিক আছে, তো তাই আমার কাছে এই মুহূর্তে এই সমস্ত জিনিসের কোনো নোটপত্র সেভাবে গোছানো নেই। ঠিক আছে, কিছু তো অবশ্যই রয়েছে, কিন্তু সেগুলো গোছানো নেই। তো তাই আমাকে ফোন করো না যে কিসের জন্য, নোটসের জন্য। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে তোমরা যদি ক্লাস করতে চাও, সেটা আমি শুরু করব, সেটা আমি আজকে অ্যানাউন্স করছি। সেকেন্ড সেমিস্টারে আমি তোমাদের ক্লাস করব। ওকে, থ্যাংক ইউ।